হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা ব্লেড রানার নামে একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। আর মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটি রিলিজ পেয়েছিল আজ থেকে 41 বছর পূর্বে। কিন্তু অ্যাকচুয়ালি ব্লেড রানার বলতে তোমরা কিন্তু 2017 সালে যে সিনেমাটি এসেছে সেটা হয়তো চিনে থাকো, বাট 2017 সালের সিনেমাটি বুঝতে হলে তোমাকে আগে কিন্তু এই সিনেমাটি দেখতে হবে। এবং এই সিনেমা দেখে তোমরা অবাক হয়ে যাবে যে আজ থেকে 41 বছর পূর্বে, সিরিয়াসলি 41 বছর পূর্বে এই আমেরিকান হারামজাদারা কি ধরনের সিনেমা তৈরি করেছিল। এবং ওই সময় এই সিনেমার বাজেট ছিল হচ্ছে বাংলাদেশে 300 কোটি টাকা এবং বক্স অফিস আয় করেছিল প্রায় 500 কোটি টাকার মতো। আর এই সিনেমাটির IMDb রেট অনেক ভালো, অনেক ভালো বলতে অনেক বেশি ভালো, 10-এ 8.1। তো বুঝতেই পারছো সিনেমাটি ইন্টারেস্টিং হতে চলেছে। তো বাড়তি আর কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আর তুমি যদি বিজ্ঞাপনটা দেখতে চাও দেখতেও পারো, কিংবা যদি স্কিপ করতে চাও ডিসক্রিপশনে গিয়ে ড্রশনে ক্লিক করে স্কিপও করতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতে আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় যে এটা আজ থেকে 40 বছর পরে 2019 সাল, মানে বুঝতেই পারছো সিনেমাটি নির্মিত হয়েছিল 1982 সালে। এবং তখন ধারণা করা হয়েছিল যে আজ থেকে 40 বছর পরে 2019 সালে পৃথিবীটা এরকম হবে। আর তখন লস অ্যাঞ্জেলসের QOSAB টাইরেল কর্পোরেশনের ব্যাপারে আমাদের বলা হয় যে কোম্পানিতে তারা র্যাপ্লিকেন্টস তৈরি করতো। তো এই র্যাপ্লিকেন্টস জিনিসটাকে আমি বুঝিয়ে বলি। র্যাপ্লিকেন্টস মনে করো মানুষের মতো হুবহু দেখতে, তবে মানুষের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স এবং শক্তিশালী ছিল। মানে মানুষের যে খাওয়ার প্রয়োজন হতো ওদের জাস্ট চার্জের প্রয়োজন হতো, কিন্তু ওরা মানুষের মতোই ভাবতে পারতো, মানুষের মতোই জ্ঞান বুদ্ধি ছিল। কিন্তু মানুষেরা এইসব র্যাপ্লিকেন্টসদের কৃতদাসের মতো ব্যবহার করতো। আর এইসব র্যাপ্লিকেন্টসদের সেই সব জায়গায় ব্যবহার করা হতো যেখানে মানুষরা কাজ করতে পারবে না। তবে ধীরে ধীরে সময় কেটে যেতে থাকে, মানুষরা করে কি আস্তে আস্তে র্যাপ্লিকেন্টসদের সাথে খারাপের চেয়েও খারাপ ব্যবহার করা শুরু করে। আর যেহেতু ওদের মধ্যেও মানুষের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে, এজন্য ওরা একটা টিম তৈরি করে এবং মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর এরপর অনেক বড় একটা খুনাখুনি হয়। বহু সংখ্যক র্যাপ্লিকেন্টস করে কি তাদের মালিকদের মেরে ফেলে। আর এই হত্যাকাণ্ড থামানোর জন্য সরকারের পক্ষ থেকে একটা স্পেশাল ফোর্স তৈরি করা হয়, আর তাদেরকে বলা হয় ব্লেড রানার্স। আর তাদের কাজ হলো র্যাপ্লিকেন্টস পেলেই তাদেরকে অন দ্য স্পট মেরে ফেলা, সেটা যে কোনো র্যাপ্লিকেন্টস হোক। আর র্যাপ্লিকেন্টসদের মেরে ফেলাকে কিন্তু এনকাউন্টার বলা হতো না। ব্লেড রানার ইউনিভার্সে এটাকে বলা হয়েছে হচ্ছে রিটায়ারমেন্ট। মানে যদি কোনো র্যাপ্লিকেন্টসকে মারা হয় বা মরে যায় তাকে বলা হবে সে রিটায়ার নিয়েছে। তো যাই হোক, এরপর সিন শিফট হয় লস অ্যাঞ্জেলসে। আর আমাদের দেখানো হয় 2019 সাল। আর আমরা একটা ফিকশনাল পৃথিবীকে দেখতে পাই, মানে যেটা আমি অলরেডি বলেছি। আর এর পরের সিন আমাদের পুলিশ কমিশনার হোল্ডিংকে দেখানো হয়। আর এখানে উল্লেখ্য যে টাইরেল কর্পোরেশনের নতুন একজন এমপ্লয়িকে টেস্ট করছিল, যাকে ব্লেড রানার হিসেবে নিয়োগ দেওয়া হবে। তো যাই হোক, এই টেস্টের সময় লোকটা বিরক্ত হয়ে যায় এবং ওই লোকটা করে কি পুলিশ কমিশনার হোল্ডিংকে সেখানেই মেরে ফেলে। আর এটা করার কারণ কি জানো? সে নিজেই ছিল একটা র্যাপ্লিকেন্ট, আর ওকে কিনা ভাড়া করতে চাইছে র্যাপ্লিকেন্টকে মারার জন্য। তো এরপর আমাদের এই দুনিয়ার আরো কিছু ভিজুয়াল দেখানো হয়, যেখানে আমরা দেখি খোলা রাস্তায় আকাশে গাড়ি উঠছে এবং ঝলমলে বিল্ডিং ছিল। মানে বুঝতেই পারছো এরকমই কল্পনা করা হয়েছিল 2019 সালে হবে, যেটা আসলে বাস্তবে হয়নি। আর এরপর আমাদের এই সিনেমার মুভির লিড ক্যারেক্টার রিচার্ড ডেকার্টকে দেখানো হয়। নামগুলো মনে রেখো, তা না হলে তুমি কনফিউজ হয়ে যাবে। তো যাই হোক, সে বসে জাপানিজ ফুড খাচ্ছিল, বাট তখনই দুজন অফিসার ওর কাছে আসে আর ওকে সাথে যেতে বলে। তো প্রথমে ডেকার্ট সাথে যেতে মানা করে দেয়, বাট ওদের মধ্যে ক্যাফ নামের যে লোকটি রয়েছে, এই নামটা মনে রেখো ক্যাফ, সে বলে তোমাকে ক্যাপ্টেন ব্রাইন ডেকেছে। তো এই নামটা শুনে ডেকার্ট ওদের সাথে যেতে রাজি হয়। আর পরের সিনেমা দেখতে পাই আমাদের নায়ক ডেকার্ট ওই ক্যাপ নামের পুলিশটির সাথে ক্যাপ্টেন ব্রাইনের সাথে দেখা করতে গিয়েছে। তো ব্রাইন ওকে বলে যে 4টি র্যাপ্লিকেন্টস আমাদের এই এলাকায় অনেকদিন ধরে ধ্বংসলীলা চালাচ্ছে, আর তাদেরকে ধরার জন্য তোমার সাহায্যের আমাদের প্রয়োজন। বাট ডেকার্ট বলে দেয় আমি এখন রিটায়ার্ড হয়ে গিয়েছি, এই কাজে আমি আপনাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। আপনার সবচেয়ে ভালো হবে আপনি পুলিশ কমিশনার হোল্ডিং এর সাহায্য নিন। বাট ব্রাইন তখন বলে তাকে গতকালই একটা রেপ্লিকেন্ট গুলি করে মেরে ফেলেছে। তো এটা শোনার সাথে সাথে ডেকার্ট তো অবাক হয়ে যায়। আর তাছাড়া ব্রাইনের ফোর্স করার জন্য ডেকার্ট এই মিশনটা নেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপর ব্রাইন করে কি ডেকার্টকে ওই র্যাপ্লিকেন্টসদের ব্যাপারে ইনফরমেশন দেয়, যেখানে বলা হয় যে বেশিরভাগ র্যাপ্লিকেন্টসই তো পৃথিবী থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করে 6টা র্যাপ্লিকেন্টস আজ থেকে 2 সপ্তাহ আগে পৃথিবী
পৃথিবীতে আবার এসেছে এবং এ পর্যন্ত 23 জনকে মেরে ফেলেছে। আর তারা পৃথিবীতে আসার পর ওই টাইরেল কর্পোরেশনে ঢোকার চেষ্টা করেছে, কারণ সকল রেপ্লিকেন্টস সেখানেই তৈরি হয়েছে। তো ওরা মূলত ওদের যে তৈরি করেছে সেই মেশিন আর তাকে খুঁজছে, যাতে ওরা নিজেদের আরো তৈরি করতে পারে বা নিজেদের যে চিকিৎসা বা ড্যামেজ হলে যে মেশিনের রিপ্লেসমেন্ট এটা নিজেরাই করতে পারে। কিন্তু ওখানে অনেক হাই সিকিউরিটি ছিল, এই কারণে 6টা রেপ্লিকেন্টস এর 2টো রেপ্লিকেন্টস মারা গিয়েছে, বাট বাকি 4 জন এখনো পালিয়ে রয়েছে এবং তাদের মধ্যে একজন হোল্ডিংকে মেরেছে। আর যে পুলিশ কমিশনার হোল্ডিংকে মেরেছে তার নাম হচ্ছে লিওন, আর আরেকটা রেপ্লিকেন্টস এর নাম হচ্ছে রয় বেটি। এবং এদের দুজনের ইনস্ট্রাকশনে বা নির্দেশনায় মূলত বাকি 2 রেপ্লিকেন্টস, যার একটা নাম হচ্ছে জোরা যে একটা মেয়ে রেপ্লিকেন্টস, আর প্রেস নামে একটা ছেলে রেপ্লিকেন্টস কাজ করছে। তো ডেকার্ট তখন বুঝতে পারছিল না যে এই রেপ্লিকেন্টস গুলো পৃথিবীতে আবার কেন ফিরে এসেছে। ওরা তো পালিয়ে গিয়েছিল, বেঁচেই গিয়েছিল, আর টাইরেল কোম্পানির সাথে ওর কি কাজ থাকতে পারে। আর টাইরেল কোম্পানির মালিক, টাইরেলের কাছ থেকে ওরা কি চায়? ওরা নয় বিজ্ঞানী নিতে পারে বা টেকনোলজি নিতে পারে ওদেরকে বানানোর, বাট টাইরেলের মালিকের সাথে দেখা করতে চায় কেন? বাট এর জবাব ব্রাইনের কাছে ছিল না। কিন্তু সে ডেকার্টকে বলে দেয়, দেখো রেপ্লিকেন্টসদের এজন্যই বানানো হয়েছিল যাতে তারা কমপ্লিটলি মানুষদেরকে কপি করতে পারে, মানে মানুষ যা পারে ওরা যাতে তা পারে। তো ওদের মধ্যে হয়তো কোনো একটা জিনিসের কমতি রয়েছে যেটা ওরা মানুষদের মতো কপি করতে পারে না। তো হয়তো এই জন্য ওরা টাইরেলের কাছে গিয়েছিল। তো তুমি যদি এটা সম্পর্কে জানতে চাও তাহলে ডাইরেক্ট গিয়ে তুমি টাইরেলের সাথে দেখা করো। তো যাই হোক, এরপর ডেকার্ট আর ক্যাফ নামের ওই পুলিশ অফিসার করে কি, তাদের উড়ন্ত গাড়িতে বসে সোজা টাইরেল কর্পোরেশনে যায়। আর সেখানে ডেকার্টের সাথে টাইরেলের যে অ্যাসিস্ট্যান্ট যার নাম হচ্ছে রেচেল, তার প্রথমে দেখা হয়, যে দেখতে খুবই সুন্দরী। আর এখানে উল্লেখ্য, আমরা জানি সে দেখতে মানুষের মতো ছিল, বাট সে একটা অ্যাকচুয়ালি রেপ্লিকেন্ট। আর ব্লেড রানারদেরকে আদেশ দেওয়া হয়েছে যখনই কোনো রেপ্লিকেন্ট দেখবে তাদেরকে শুট করে মেরে দেবে। বাট ডেকার্ট এটা বুঝতে পারে যে এটা একটা রেপ্লিকেন্ট, তবে তারপরেও সে তাকে মারে না। অ্যাকচুয়ালি ডেকার্ট মনে করতো শুধুমাত্র যে রেপ্লিকেন্ট গুলো আনকন্ট্রোলেবল বা খারাপ কাজ করছে শুধুমাত্র তাদেরকে মারতে হবে। চলো যাই হোক, একটু পরেই টাইরেল কোম্পানির মালিক টাইরেল চলে আসে এবং বলে, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তো ডেকার্ট তখন বলে, আমি আপনার কাছে রেপ্লিকেন্টস এর ব্যাপারে কিছু জানতে চাই। আপনার কাছে একটা রেপ্লিকেন্টস রয়েছে, তো এটা কি ঠিক আছে না খারাপ আছে? আমি এটার এমপ্যাথি টেস্ট নিতে চাই। আর এই টেস্টে মূলত রেপ্লিকেন্টের রেটিনা স্ক্যান করা হয় এবং এই মেশিনের মাধ্যমে জানা যাবে যে সামনের বসা মানুষটি রেপ্লিকেন্টস নাকি মানুষ, আর কিংবা ওই রেপ্লিকেন্টসটা ঠিক আছে না ব্রেন শর্ট হয়ে গেছে বা খারাপ আছে। তো টাইরেল বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ওকে চেক করো। আর এখানে লক্ষ্য, ডেকার্ট কিন্তু এখনো শিওর নয় যে আসলে টাইরেলের যে তোমার ওই অ্যাসিস্ট্যান্ট রয়েছে রেচেল, ওই সুন্দরী মেয়েটা, সেটা আসলে রেপ্লিকেন্টস নাকি মানুষ। ও জাস্ট সন্দর্ভটা চেক করতে চাচ্ছে। তো যাই হোক, এরপর রেচেল আসে ডেকার্টের সামনে বসে। তো এরপর ডেকার্ট ওকে অনেকগুলো স্ক্যান করে, টেস্ট করে এবং অনেকগুলো প্রশ্ন করে, অনেক আনকমফোর্টেবল প্রশ্ন করে। কিন্তু রেচেল এখানে এতটুকু ইতস্তত বোধ করে না এবং সমস্ত প্রশ্নের একদম পারফেক্টলি জবাব দেয়। আর টেস্ট শেষ হওয়ার পরে টাইরেল মানে ওই কোম্পানির মালিক, সে তার অ্যাসিস্ট্যান্ট মানে ওই মেয়েটা রেচেলকে বাইরে যেতে বলে। তো যাই হোক, রেজাল্ট এখানে সাফ ছিল। ডেকার্ট এখানে জেনে গিয়েছে যে এটা আসলে রেপ্লিকেন্ট, কিন্তু এটা ভেবে ডেকার্ট অবাক হয়ে যায় যে একটা রেপ্লিকেন্টকে যদি 20-30টা প্রশ্ন করা হয় সেও সত্য কথা বলে দেয়, কিন্তু ওকে 100টা প্রশ্ন করার পরও ওর ভেতরে রেপ্লিকেন্টস এর কোনো ঝলক দেখা যায়নি। তো টাইরেল তখন বলে সে নিউ জেনারেশন একটা রেপ্লিকেন্ট, আর সে নিজেও যায় না যে সে একটা রেপ্লিকেন্ট, কারণ তার ভেতরে আমি অন্য একটা মানুষের মিথ্যা স্মৃতি ঢুকিয়ে দিয়েছি। তো সে নিজেও যায় না সে কোথায় ছিল বা কোনো ব্যাপারে তার ধারণা নেই, তবে তার পূর্বের কোনো স্মৃতি রয়েছে। সোজা শব্দে বলা যায় তার ভেতরে একটা মিথ্যা স্মৃতি রয়েছে মানুষের। তো যাই হোক, এরপর ইনভেস্টিগেশনের জন্য ক্যাফ আর ডেকার্ট করে কি, লিওনের হোটেলে আসে। লিওন মানে হচ্ছে ওই যে রেপ্লিকেন্ট যে আর কি ওই কমিশনারকে মেরেছে। তো এরপর লিওনের ড্রয়ার চেক করলে ওরা কিছু ফটো পায়, যেগুলো লিওনের ফিউচার টার্গেট ছিল। তো এরপর সিন শিফট হয়, আমাদের দেখানো হয় লিওন এবং তার একটা পার্টনার রয়, দুইটা রেপ্লিকেন্ট একটা চাইনিজ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে যায়। তো এই রেপ্লিকেন্টসটা মূলত জানতে পেরেছে যে তাদের টাইম ডিউরেশন মাত্র 4 বছরের। 4 বছর পর পর তাদেরকে রিনিউ করতে হয়, তা না হলে অটোমেটিক্যালি রেপ্লিকেন্টসরা রিটায়ার হয়ে যাবে বা মারা যাবে। কিন্তু এখন যেহেতু ওদের ভেতরে ধীরে ধীরে ফিলিং জেগে উঠেছে, কোনটা ভুল কোনটা খারাপ এটা বোঝার ক্ষমতা অর্জন করেছে, তো এই জন্য চায় না ওরা মরুক। আর তাছাড়া ওদের 4 বছর প্রায় সম্পূর্ণ হতে চলেছে। তো এই জন্য বেটিরয় নামে যে রেপ্লিকেন্টস রয়েছে সে চাইনিজের সাথে দেখা করে বলে আমাদের বয়স আরো বাড়িয়ে দাও, কিন্তু ওই চাইনিজ তাদেরকে কোনো সাহায্য করতে পারে না। সে বলে, দেখো আমি রেপ্লিকেন্টসদের জাস্ট চোখ বিশেষজ্ঞ, তোমাদের চোখে সমস্যা থাকলে বলো, এর বেশি কিছু তো আমি করতে পারবো না। বাট এতে বেটিরয় রেগে যায়। আর তখন চাইনিজ বলে, দেখো আমাকে মেরো না, যদি তুমি কিছু জানতেই চাও তাহলে টাইরেল কোম্পানির মালিক টাইরেলের সাথে গিয়ে দেখা করো। আর পরের সিনে আমরা ডেকার্টকে দেখতে পাই, সে তার বাড়িতে আসে, কিন্তু ঢোকার সময় সে রিচালকে দেখতে পায়। আর সে রিচালকে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো? তো রিচাল তখন বলে, টাইরেল কোম্পানির মালিক টাইরেল আর তোমার মাঝে কি কথা হয়েছে? ডেকার্ট তখন বলে, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার যা জিজ্ঞেস করার দরকার ডাইরেক্ট তুমি তোমার মালিক টাইরেলকে জিজ্ঞাসা করো। কিন্তু রিচাল তখন বলে, টাইরেল আমাকে কিছুই বলেনি, আর আমার কাছে এখন মনে হচ্ছে আমার মেমোরি আমার নয়, আমার মেমোরি অন্য কারো। কিন্তু আমার কাছে তো আমার ছোটবেলার ছবি রয়েছে, কিন্তু ছোটবেলায় কোনো স্মৃতি আমার মনে নেই। আর তখন ডেকার্ট তাকে বলে, দেখো তোমার ছোটবেলায় কোনো স্মৃতি থাকার কথাও নয়, তোমাকে সব মিথ্যা বলা হয়েছে, তুমি কোনো মানুষ নয়, তুমি একটা রেপ্লিকেন্ট, এবং তোমার ভেতরে অন্য একজন মানুষের স্মৃতি দেওয়া হয়েছে। তো এই কথা শুনে রিচেল পুরো শকড হয়ে যায়। আর পরের সিনে আমরা প্রেসকে দেখতে পাই, মানে একটা রেপ্লিকেন্ট, সে ক্যাফের কাছে এসেছিল আর তাকে বলে সে হারিয়ে গিয়েছে। তো ক্যাফে ওকে বাড়িতে নিয়ে আসে আর বলে, আমি একটা জেনেটিক ইঞ্জিনিয়ার, বাট এই সুযোগে প্রেস করে ওকে মেরে ফেলে। তবে এখানে ক্যাপ আসলে মারা যায় কিনা আমরা নিশ্চিত নই। তো এরপর সিন শিফট হয় ডেকার্টের দিকে, আর সে তার স্বপ্নে একটা ইউনিকর্নকে ছুটতে দেখে। আর ঘুম
ঘুম থেকে ওঠার পর ডেকার্ট করে কি লিওনের ড্রয়ার থেকে পাওয়া সেই ছবিটা জুম করে দেখতে থাকে আর সেখানে সে একটা মেয়ের ছবি দেখতে পায়। আর এরপর ওই মেয়েটির ইনভেস্টিগেশন করতে করতে ও একটা বারে গিয়ে পৌঁছায়। আর এই বারটা দেখতে অনেক আলাদা ছিল, মানে মানুষগুলো একটু বেশি ইরেগুলার, বুঝতেই পারছো ভবিষ্যতের বার। তো সেখানে সে ওই মেয়েটিকে দেখতে পায় ছবিতে, যেটা দেখেছিল যার গলায় একটা সাপ ছিল আর সে সাপের সাথে ডান্স করছিল। তো ডেকার্ট তার সাথে কথা বলার জন্য যখন এগিয়ে যায় তখন এই মেয়েটি কিছু বলার আগে ওকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তবে তারপরেও ডেকার্ট করে ওই মেয়েটার পিছু নেয় এবং অনেকক্ষণ খোঁজার পরে ফাইনালি ওই মেয়েটিকে পেয়েও যায়, কিন্তু তবু ওই মেয়েটি নাগালের বাইরে ছিল। তো এই জন্য ডেকার্ট করে ওই মেয়েটার উপর গুলি চালায় আর তখন ওই মেয়েটি সামনের দোকানে গিয়ে কাঁচের সাথে ধাক্কা গিয়ে সেখানেই পড়ে যায়। আর এই সকল দৃশ্য কিন্তু দূর থেকে ওই রেপ্লিক্যান্টসদের যে লিডার লিওন দাঁড়িয়ে দেখছিল। তো যাই হোক, যে মেয়েটি গুলি লেগেছিল সেটা মূলত জুরাস ছিল আর সে ছদ্মবেশে এখানে লুকিয়েছিল। সে নিজে একটা রেপ্লিক্যান্টস এবং রেপ্লিক্যান্টস গ্রুপের একমাত্র মেয়ে সদস্য, চতুর্থ মেম্বার। তবে এখানে জুরা মরেছে কিনা এটা আমাদের নিশ্চিত করে দেখানো হয়নি। তো যাই হোক, এরপরও করে কি ব্রাইনের সাথে দেখা করে আমাদের ডেকার্ট। তো ডেকার্ট বলে অনেক ভালো কাজ করেছো, কিন্তু এখন মাত্র আর 4 জন বাকি রয়েছে আর 4 জনকে মারতে হবে। বাট ডেকার্ট তখন বলে এক্সকিউজ মি, 4 জন মানে আমি তো একজনকে মেরে আসলাম আর 3 জন থাকার কথা। বাট ব্রাইন ডেকার্টকে যে কাজ দিয়েছে সে বলে দেখো, টাইলের সাথে দেখা করতে গিয়ে টাইলের যে অ্যাসিস্ট্যান্টের সাথে তোমার দেখা হয়েছিল রিচেল, সে তো একটা রেপ্লিকেন্ট, তাকেও তোমার মেরে ফেলতে হবে। বাট ডেকার্ট তখন বলে আমি তোকে টেস্ট করেছি, ও তো ঠিক রয়েছে, ওকে কেন মারবো? আর এটা নিয়ে ব্রাইন আর ডেকার্টের মধ্যে তর্ক হয়। তো ব্রাইন রেগে সেখান থেকে বেরিয়ে যায় আর এইদিকে মার্কেটে ডেকার্ট দেখতে পায় রেচালকে আর ওর সাথে দেখা করার জন্য এগিয়ে আসে। মানে এখানে রেচাল হয়তো তার নিজের মনের প্রশ্ন খুঁজছিল আমি কে, কই থেকে আসলাম। বাট তখনই সেখানে লিওন চলে আসে এবং ডেকার্টের পথ আটকায় আর এখানে ওদের দুজনের মধ্যে ফাইট হয়। তো এখানে আমরা ডেকার্টকে লিওনের সামনে অনেক দুর্বল দেখতে পাই, কারণ এখানে লিওনই মারছিল, ডেকার্টই মার খাচ্ছিল। আর লিওন মারে পারবে কারণটা হচ্ছে লিওন তো একটা রেপ্লিকেন্ট, মানুষ নয়। তো যাই হোক, এরপর লিওন যখন ডেকার্টের চোখটা ফোড়া করার চেষ্টা করে তখনই পেছন থেকে রেচাল চলে আসে এবং লিওনকে শুট করে মেরে দেয়। আর এই দিকে আমরা দেখি বেটি রয় করে কি টাইরেলের কাছে পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে সে তার ইচ্ছার কথা প্রকাশ করে, যেটাতে তার কথা ছিল যে তার বয়স বাড়াতে হবে। এর সাথে তাদের আরেকটা ডিমান্ড রয়েছে যে তারা মানুষের কপি, কিন্তু তারা বাচ্চা জন্ম দিতে পারে না। বাট টাইরেল বলে দেয় এটা পসিবল নয়। তো টাইরেলের এই কথা শুনে রয়ের অনেক মন খারাপ হয়ে যায়। তো বেটি রয়ের যখন মন খারাপ হয় এই সুযোগে টাইরেল করে কি ওদের গুলি করে মারার চেষ্টা করে। বাট তার আগে বেটি রয় টাইরেলকে চোখ ফুটো করে মেরে ফেলে অনেক ডেঞ্জারাস ভাবে। আর এইদিকে এই সব খবর ডেকার্ট রেডিওর মাধ্যমে জানতে পারে আর সে ক্যাফের ব্যাপারেও জানতে পারে যাকে প্রেস নামের একটা রেপ্লিক্যান্ট মেরে ফেলেছে। তো এরপর সে করে কি তার বডি ইনভেস্টিগেশন করার জন্য তার বাড়িতে যাবেন, ক্যাফের বাড়িতে। কিন্তু সেখানে সে ক্যাফের বডি না পেলেও সেখানে সে অনেক পুতুল দেখতে পায় এবং এইখানে আমরা দেখতে পাই প্রেস নামের যে তোমার ওই রেপ্লিক্যান্ট রয়েছে সে পুতুল হয়ে বসে রয়েছে এবং যখনই ডেকার্ট কাছে আসে তখনই ডেকার্টের উপর আক্রমণ করে দেয়। তো যাই হোক, এই প্রেসের মধ্যে অনেক শক্তি ছিল, তবে তারপরেও সে ডেকার্টের সাথে পেরে ওঠে না আর এই জন্যই সুযোগ পেয়ে ডেকার্ট করে কি প্রেসের উপর গুলি চালায়। কিন্তু যেহেতু ওরা একটা রেপ্লিক্যান্ট এবং মানুষদের চেয়ে এবিলিটি অনেক বেশি, এর জন্য ওদের একটা গুলিতে কিছুই হয় না, পরপর 3-4টা গুলি চালানোর পরও মারা যায়। আর তখনই সেখানে বেটি রয় চলে আসে আর সে প্রেসের লাশ দেখতে পায় আর ভেতরে ভেতরে সে অনেক রেগে ছিল, সাথে দুঃখীও ছিল। প্রথমত সে লাইফ টাইম বাড়াতে পারবে না, তার প্রিয়জনের সাথে সে বাচ্চা জন্ম দিতে পারবে না, বংশবৃদ্ধি করতে পারবে না। তারপর আবার তার গার্লফ্রেন্ড মারা গেল, তো গার্লফ্রেন্ডকে চুমু খেয়েই সে করে কি সিদ্ধান্ত নেয় সে ডেকার্টকে মারবে। কিন্তু ডেকার্ট আগে ওকে গুলি করে, কিন্তু বেটি রয় সেখান থেকে পালিয়ে যায় আর এরপর সে দেয়ালে হাত ঢুকিয়ে ডেকার্টের হাত ধরে ফেলে এবং ওর 2 সাথীকে মারার জন্য 2টা আঙ্গুল ভেঙে ফেলার বলে এই নাও তোমাকে একটা সুযোগ দিলাম, অন্য হাত দিয়ে আমার উপর গুলি চালাও। তো ডেকার্ট অনেক চেষ্টা করে কিন্তু ওই গুলি থেকে রয় বেঁচে যায়। আর এরপর ওদের দুজনের মাঝে অনেক লম্বা ফাইটিং হয়, কখনো ডেকার্ট পারে কখনো বেটি রয় পারে এবং লড়তে লড়তে ওরা ছাদে উঠে এসে যায়। আর এখানে ওদের দুজনের মাঝে অনেক চেস সিকোয়েন্স দেখা যায়। তো একটা পর্যায়ে ডেকার্ট নিজেকে বাঁচানোর জন্য ছাদ থেকে লাফ দিয়ে অন্য ছাদে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু আঙুল ভাঙা ও পৌঁছতে পারে না, ও ঝুলে যায় মাঝখানে, কিন্তু রয় লাফ দিয়ে পৌঁছতে পারে। আর তারপর সে ডেকার্টের কাছে এসে বলে ভয়ে ভয়ে বাঁচতে কেমন লাগে, আর এর সাথে এটাও বলে তুমি কি বুঝতে পারো আমাদের গোলামদের জীবন কেমন হয়। আর তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এজন্য ডেকার্টের হাত পিছলে যায়, বা ডেকার্ট পড়ে যাওয়ার আগেই বেটি রয়ের হাত ধরে নেয় এবং ওকে বাঁচায়। তো এখানে বেটি রয় তার পূর্বের এক্সপিরিয়েন্স ডেকার্টের সাথে শেয়ার করে এবং বলে সে কত অল্প সময় মাত্র 4 বছরের লাইফ টাইমে কত কিছু সহ্য করেছে, তার জীবনে অনেক সুন্দর হতে পারতো, তার উপরেও কেউ ভরসা করতে পারতো, কিন্তু এখন আমার 4 বছর পূর্ণ হয়েছে, আমার সকল স্মৃতি হারিয়ে যাবে যেভাবে বৃষ্টিতে চোখের পানি হারিয়ে যায়। তো এরপর ডেকার্টকে ওই বেটি রয় বলে আমার মৃত্যুর সময় চলে এসেছে, তার মানে ওর 4 বছরের ডেডলাইন কাছে চলে এসেছে। তো এরপর বেটি রয় শেষ বিদায় জানিয়ে সেখানেই মারা যায়। আর তখন সে হাতে একটা পাখি ধরে রেখেছিল, সেই পাখিটা সেখান থেকে উড়ে যায়, যেটা বোঝায় যে কয়েদি বা খাঁচা থেকে পাখি মুক্ত হয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনা শেষের সাথে সাথে ডেকার্ট কিছু একটা বুঝতে পারে, সে বাড়িতে চলে আসে কিন্তু সে তার বাড়ির দরজা খোলা দেখে আর ভেতরে গিয়ে রেচালকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় এবং ওকে বলে আমার সাথে এখনই চলো, আমাদের পালাতে হবে, তা না হলে বাকি সব ব্লেড রানার্স তোমাকে মারতে আসবে। কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগেই আমাদের নায়ক রিচার্ড একটা অরিগামি ইউনিকর্ন দেখতে পায় যেটা ক্যাপ বানাতো, আর এই ইউনিকর্নের স্বপ্নটা ডেকার্ট নিজে দেখেছিল, এটা তো অন্য কারো জানার কথা নয়, তাহলে ক্যাপ কেন এই অরিগামি বানাবে। তো ডেকার্ট তখন বুঝতে পারে তার মানে আমার স্মৃতি সম্পর্কে জানতে পারে এবং আমার স্মৃতিও আর্টিফিশিয়াল বা কৃত্রিম, তার মানে আমিও কোনো মানুষ নই, আমিও একজন রেপ্লিকেন্ট। তো ফাইনালি ডেকার্ট বুঝতে পারে যে ও একটা রেপ্লিকেন্ট এবং রেচাল হচ্ছে আরেকটা রেপ্লিকেন্ট এবং ওরা দুজনেই হচ্ছে পৃথিবীর
লাস্ট 2 রেপ্লিকেন্ট, আর এরপর তারা পালিয়ে যায় আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটি এসেছিল 1982 সালে, আজ থেকে 41 বছর পূর্বে। আর 41 বছর পুরনো হলো এখানে যে স্টোরি লাইন এবং এই সিনেমার যে বিল্ড কোয়ালিটি এবং যে সেটআপ ছিল সেটা কিন্তু মানে অসাধারণ ছিল ভাই। এবং যেমন বলেছি, এই সিনেমাতে কিন্তু টাইমলাইন ছিল 2019 সাল। তো আমাদের এই সিনেমার যে ডিরেক্টর বা যে স্টোরি রাইটার তার ভিশন ছিল পৃথিবীতে 2019 সালে এরকম কিছু একটা হবে, বাট আমরা 2019 সাল পার করে এসেছি, আমরা জানি এরকম কোনো কিছু হয়নি। তবে মনে হয় না আমরা এরকম ভবিষ্যতে কিছু দেখেও যেতে পারবো আর কি, এত সহজে কোনো কিছু হবে আমার মনে হয় না। কারণ পৃথিবী এখন একটা জিনিস আবিষ্কার করতে পারেনি যেটা সবচেয়ে দরকারি, যেটা সিনেমাতে দেখানো হয়ে থাকে, সেটা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল ব্যাটারি বা লং টাইম শক্তি দেওয়ার মতো কোনো একটা পদার্থ বা কোনো একটা কিছু। যেমন দেখো এখানে যে রবটগুলো দেখানো হয়েছে এগুলো অবশ্যই কিভাবে চলে, চার্জে চলে। কিন্তু নর্মালি দেখো আমাদের মোবাইল, যত দামি মোবাইলই হোক, টানা 4-5 ঘন্টা গেম খেললে বা 3 ঘন্টা গেম খেললে শেষ। বা একটা গাড়ি যতই চলুক সর্বোচ্চ 100 কিলোমিটার। তো এই ধরনের রবট তৈরি করতে গেলে কিন্তু যেরকম উন্নত প্রযুক্তির প্রয়োজন রয়েছে, তার সাথে ওটাকে যে পাওয়ার সিস্টেমটা সেটা অনেক হাইফাই করতে হবে। তো আমাদের দুনিয়া অনেক উন্নত হয়েছে, বাট পাওয়ার সিস্টেম এখনো অত হাইফাই হয়নি যে একটা রবট নিরবিচ্ছিন্নভাবে 2-3-4-5 দিন চলতে পারবে। তবে তারপরেও হ্যাঁ, পসিবল যদি তোমার ওই পারমাণবিক পাওয়ার ইউজ করা হয়। আর চীন এটার খুব কাছে চলে গিয়েছে, তারা এমন একটা ব্যাটারি তৈরি করছে যেটার ভেতরে নিউক্লিয়ার পাওয়ার ইউজ করা হবে, যেটা বছরের পর বছর একটানা তোমার পাওয়ার ধরে রাখতে পারবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং কালকে আমরা দেখবো হচ্ছে ব্লেড রানারের পরের পর্ব, যে সিনেমাটা এসেছিল এই সিনেমা রিলিজের 34 বছর পরে, 2017 সালে, যেটার নাম হচ্ছে ব্লেড রানার 2049। মানে এই ঘটনার 30 বছর পরের কাহিনী আর কি দেখানো হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।